আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুকতারা পত্রিকা থেকে শুকতারার ১০১ ভূতের গল্প বইটি থেকে নেওয়া অজেয় রায়ের লেখা ভুতুরে বাড়িতে ভূতের খোঁজে। গল্পটির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আজকের গল্পের সূত্রধার সৈকত ও উৎসব। তাহলে চলুন শুরু করা যাক। বোলপুর শহর, ভবানী প্রেস, দুপুর 2টো নাগাদ। শ্রীনিকেতন রোডের ওপর ভবানী প্রেসের লম্বা একতলা ঘরখানায় খটাখট করে ছাপাখানার কাজ চলছে। ঘরের একদিকে চেয়ারে বসে নিজের লেখার প্রুফ দেখছিল দীপক। ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা একখানা ছোট্ট কামরা, তার দরজায় লেখা সম্পাদক বঙ্গবার্তা। দুজন ভদ্রলোক এসে প্রেসের দরজার সামনে দাঁড়ালো। দুজনেই ফুল প্যান্ট শার্ট পরা, ফিটফাট। একজন বেশ লম্বা চওড়া, ময়লা রং। দ্বিতীয় জনের রং ফর্সা, মাঝারি হাইট, ঢেউ খেলানো চুল, কাটা কাটা মুখে হাসি হাসি ভাব। দুজনেরই কাঁধে ঝুলছে একটা করে কিট ব্যাগ। দশাশই লোকটার কাঁধে আবার একটা ক্যামেরা। দীপক তাদের এক নজরে দেখে বুঝলো যে এরা বোলপুরের বাসিন্দা নয়। দুজনেই দীপকের বয়সী বা সামান্য বড় হতে পারে, এই বছর 30 হবে। লোক দুটি ইতিউতি চায়। লম্বাজন প্রেসের পিয়ন হারুকে জিজ্ঞেস করে, আচ্ছা, এটা কি ভবানী প্রেস? আগে হ্যাঁ। এখানেই তো সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের অফিস। হ্যাঁ হ্যাঁ, এখানেই। হারু ঘাড় নাড়ে। আচ্ছা, কুঞ্জবিহারী বাবু আছেন? হ্যাঁ আছেন। হারু জানায়, আমরা একবার দেখা করতে চাই, দরকার আছে। হারু ঢুকে যায় পার্টিশন ঘেরা কামরায়। ভবানী প্রেসের মালিক এবং বঙ্গবার্তা কাগজের সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির অফিস ঘর। একটু বাদে বেরিয়ে এসে হারু ডাকলো, আসুন। লোক দুটি ঢুকে যায় সুইং ডোর ঠেলে কুঞ্জবাবুর কামরায়। দীপক আর চোখে লক্ষ্য করছিল লোক দুটিকে। কাস্টমার প্রেসে ছাপানোর কাজে এসেছে নাকি, না বঙ্গবার্তায় কোনো খবর ছাপাতে? কুঞ্জবাবুর হেঁড়ে গলা শোনা যাচ্ছে, তবে সব কথা বোঝা যাচ্ছে না। টুকরো টুকরো কথা ভেসে আসে। নমস্কার নমস্কার। ও আচ্ছা আচ্ছা, ও বেশ বেশ। হ্যাঁ, তারপর কি করছে? ও অনেকদিন হলো। আগন্তুক দুজনের কথা কিন্তু কিছুই ধরা যায় না। তারা বেশ নিচু সুরে কথা বলে। হ্যাঁ, ভেরি ভেরি ইন্টারেস্টিং। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনি। বলতে বলতে কুঞ্জবিহারীর গমগমে গলা হঠাৎ খাদে নেমে যায়। দুপক্ষে কী সব কথা চলে। মাঝে মাঝে কুঞ্জবাবুর গলা চড়লেও গোটা বাক্য বোঝা যায় না। প্রথমে কৌতূহলী হলেও পরে দীপক নিজের কাজে মন দেয়। 2 কাপ চা গেল সম্পাদকের কামরায়। মিনিট 10 বাদে দীপকের চটক ভাঙে কুঞ্জবাবুর হুঙ্কারে, দীপক দীপক, শুনে যাও একবার। দীপক কাগজপত্র টেবিলে রেখে উঠে পড়ে, সম্পাদকের কামরায় ঢোকে। কুঞ্জবিহারী মাইতি মাঝবয়সী, গাঁট্টা গোট্টা, মাঝারি লম্বা শ্যামবর্ণ পুরুষ। ভারিক্কি মুখে আসমুকুজ্জে প্যাটার্নের পুরুষটা ঝোলা গোঁফ, মোটা ভুরু, পরনে যথারীতি ধুতি ও শার্ট। গোল গোল চোখ দুটি জল জল করছে, মনে হয় কোনো কারণে উত্তেজিত। তিনি বলে উঠলেন, বসো দীপক, আলাপ করিয়ে দিই। দে আর ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্টি। সম্পাদকের টেবিলের সামনে বসেছিল সেই 2 ভদ্রলোক। দীপক পাশের দিকে একটা চেয়ারে বসে। কুঞ্জবাবু লম্বা চড়া লোকটিকে দেখিয়ে বললেন, ইনি হচ্ছেন শ্রী গোলকপতি দাস। এবং ফরসাজনকে দেখিয়ে বললেন, এর নাম শ্রী অলোকনাথ দত্ত, কলকাতা থেকে আসছেন। আর এই হচ্ছে দীপক রায়, বঙ্গবার্তার একজন রিপোর্টার, গ্র্যাজুয়েট, এই লাইনে ভেরি প্রমিসিং ইয়ং ম্যান। দীপক জোড়হাত করে নমস্কার জানায়। নমস্কার। আগন্তুকরাও প্রতি নমস্কার করে। নমস্কার। কুঞ্জবিহারী বললেন, এই অলোক দত্তের কাকা আমার বন্ধু, বিশেষ পরিচিত। বন্ধুর কাছে আমার নাম ঠিকানা জেনে এখানে এসছেন। একটা দরকারে আমার হেল্প চান। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এদের একটা অদ্ভুত শখ আছে। কুঞ্জবাবু হঠাৎ কথা থামিয়ে গোপ ভুরু নাচিয়ে চোখ ছোট করে গলার স্বর নামিয়ে রহস্যময় হেসে বললেন, কি শখ জানো? এদের শখ হচ্ছে ভূত খোঁজা। দীপক চমকে তাকায় 2 আগন্তুকের পানে। তারা মিটিমিটি হাসে। কুঞ্জবাবু বলে চলেন, হ্যাঁ, শখটা অদ্ভুত, কি বলো? সেই উদ্দেশ্যেই আগমন।
ভেদিয়ার এক গ্রামে পোড়ো বাড়ির সন্ধান পেয়েছে। সেটায় নাকি ভূত আছে, তাই পরখ করতে এসেছেন। গ্রামটার ডিরেকশন নিয়েই এসছেন, কিন্তু ভেদিয়া তো যাননি আগে, তাই আমার কাছে এসছেন ভালো করে বুঝে নিতে। কি নাম যেন বললেন গ্রামটার? নন্দনপুর। উত্তর যোগায় গোলকপতি। নন্দনপুর। চেনো গ্রামটা? তোমার তো প্রচুর জায়গায় ঘোরাঘুরি। নন্দনপুর? খানিক ভাবে দীপক, তারপর বলে, ওই নামের একটা গ্রাম আছে বটে ভেদিয়ায়, অজয় নদের ধারে, স্টেশন থেকে মাইল 4 দূরে। রাইট, নদীর ধারে, অজয় নদীর ধারে, তাই বলেছে। গোলকপতি সায় দেয়। ওখানে নাকি একটা মস্ত বাড়ি আছে, রায়বাড়ি, পরিত্যক্ত, ফাঁকা পড়ে আছে বহুকাল। ওই অঞ্চলের জমিদারের বাড়ি ছিল ওটা। বাড়িটা নাকি হন্টেড, ভুতুরে। দীপক জানায়, আমি নন্দনপুরে গেছি একবার, রায়বাড়ি দেখেছি দূর থেকে। বাড়িটা বিরাট, পোড়ো বাড়ি মনে হয়েছিল, তবে ভূত আছে কি না জানি না। মানে এ নিয়ে জিজ্ঞেস করিনি কাউকে। তা আপনারা জানলেন কি করে? কুঞ্জবিহারী আগন্তুকদের উৎসাহ দিলেন। বলুন বলুন, দীপককে সব খুলে বলুন, ওর এ ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স। তিনি চেয়ারে পিঠ হেলিয়ে দেন, মুখে স্মিত হাসি। সম্পাদকের কথাটা খচ করে কানে বাজল দীপকের। ওর রকম সকম সুবিধে ঠেকল না। কুঞ্জবিহারী খটখটে মানুষ, এত বিগলিত ভাব দেখাবার কারণ? যা হোক, সে অলোকনাথের কথায় মন দেয়। আমাদের পাড়ার গগনেন্দ্র রায়ের কাছ থেকে এ বাড়ির সন্ধান পেয়েছি। গগন রায়ের পূর্বপুরুষের ভিটেই ওই বাড়ি। বহুকাল ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না। প্রায় 75 বছর হয়ে গেল। দীপক ভুরু কুঁচকে বলে, একটা প্রশ্ন করব? বিলক্ষণ বিলক্ষণ করবেন বই কি। বলল অলোকনাথ। আপনাদের এই অদ্ভুত শখের কারণ, মানে ভূতের সন্ধান, এরকম ভূত পেট চর্চার ক্লাব আছে শুনেছি। আপনারা কি সেরকমই কোনো ক্লাবের? আরে না না, অলোক দত্ত বাধা দেয়। আমরা কোনো ভূত প্রেত অনুসন্ধানী ক্লাবের সদস্য নই। ওটা স্রেফ আমাদের দুজনের শখ। দুজনেই এক অফিসে চাকরি করি, অনেক দিনের ফ্রেন্ড। হঠাৎই শখটা গজালো। হঠাৎ এই অদ্ভুত শখ? বিড়বিড় করে দীপক। সে মশাই এক হিস্ট্রি। অলোক দত্ত হাত মুখ নেড়ে বলে, একদিন অফিসে টিফিন টাইমে জোর তক্ক বেঁধেছিল, ভূত আছে কি নেই। বেশিরভাগই বলল আছে। কয়েকজন বলল তাদের পরিচিত নাকি কেউ কেউ ভূত দেখেছে, তাও আবার নিজের চোখে। আমি আর গোলক বললাম ভূত নেই, বিশ্বাস করি না ভূতে। তক্কাতক্কি হতে হতে বেট রাখা হলো। আরও 2-1 আমাদের সাপোর্ট করেছিল। ভূতে বিশ্বাসীদের একজন বলল দমদমে নাকি একটা পোড়ো বাড়ি আছে, বহু পুরনো, লর্ড ক্লাইভের আমলের। বাড়িটায় রাতে কেউ থাকতে চায় না, কারণ নাকি সাহেব ভূতে রাতে পায়চারি করেন। আমাদের ওই বাড়িতে রাত কাটাতে চ্যালেঞ্জ জানালো, আমরাও অ্যাকসেপ্ট করলাম। গেলাম সেই বাড়িতে, তবে আমি এবং গোলক ছাড়া ভূতে অবিশ্বাসীরা আর কেউই যায়নি সে সত্যি। যা হোক, থাকলাম সেখানে রাতে, নির্বিঘ্নেই কাটালাম। কিন্তু ভূতের দর্শন মিলল না। সেই মশাই শুরু, বেশ নেশা ধরে গেল। ভুতুরে বাড়ির খোঁজ পেলেই সেখানে গিয়ে রাত কাটাই। ভেদিয়াটা হবে আমাদের 8 নম্বর কেস। কিছু দেখেননি? প্রশ্নটা করেন কুঞ্জবিহারী। না, কিছুই তো তেমন দেখলাম না। মাথা নাড়ে অলোক দত্ত। তবে ট্রাই করে যাচ্ছি। গোলকপতি বলে ওঠে, দেখিনি বটে, তবে বলতে পারেন কিছু শুনেছি। কি রকম? কুঞ্জবিহারী খাড়া হয়ে বসেন। এই অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ। ওগুলো ভৌতিক আওয়াজ বলে তো এখনো প্রমাণিত হয়নি। অলোকনাথ দাবড়ে দেয় গোলকপতিকে। তা বটে, তা বটে। মিনমিন করে গোলকপতি।
নন্দনপুরের রায়বাড়ি এতদিন ধরে খালি পড়ে আছে কেন? দীপক কৌতূহলী। অলোকনাথ বলতে শুরু করলো। সে এক হিস্ট্রি মশাই, ওই গগন রায়ের কাছে শোনা। প্রায় ৭৫ বছর আগে রায়বাড়ি ছিল জমজমাট। একবার অন্নপ্রাশন হয় ওই বাড়ির একটি মেয়ের। বড় রায়কর্তার প্রথম নাতনি। খুব ধুমধাম হচ্ছে, অনেক লোকজন এসেছে বাড়িতে। সন্ধ্যের সময় হঠাৎ কলেরা শুরু হলো বাড়িতে। 2 দিনেই ওই বাড়িতে 10-12 জন মারা যায় বলা ওঠায়। ওই বংশের 6-7 জন আর কাজের লোক, মানে এই ঝি চাকর দারোয়ান জনা 4-5। যার অন্নপ্রাশন সেই ছোট্ট মেয়েটির মৃত্যু হয়। আর মারা যান বড় কর্তা স্বয়ং। উৎসব বাড়িতে হাহাকার উঠল, গ্রামেও ছড়িয়ে পড়েছিল রোগ। মারা যায় কিছু গ্রামের অন্য লোক, বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে পালায়। জানেন তো, তখন ওই মারাত্মক রোগের তেমন কোনো চিকিৎসাই ছিল না। যা হোক, এই দুর্ঘটনার কিছুদিন বাদে গ্রামের লোক আবার ফিরে আসে নিজের নিজের ভিটে। কিন্তু শোকার্ত রায়রা মাসখানেকের মধ্যে চিরকালের মতোই বাড়ি ত্যাগ করে। ওই বংশের কেউ আর কখনো ওই বাড়িতে রাত কাটায়নি। বাড়ির দামি দামি জিনিস যতটা পারে সঙ্গে নিয়ে যায়, কিছু বিক্রিও করে দেয়। জমিদারির বেশিরভাগটাই বেচে দেয়। একজন কেয়ারটেকার রেখেছিল, কিন্তু সেও নাকি রাতে থাকতো না বাড়ির ভিতর। শেষে ও বাড়ি দেখাশোনা করার কেউই রইল না। বাড়িটা নাকি একদম ভুতুরে হয়ে গেছে, হানা বাড়ি। গগন রায় নিজে কখনো যায়নি নন্দনপুর। সে কলকাতাতেই জন্মেছে, বড় হয়েছে। এসব তার বাবার কাছে শোনা। ওখানে ভুতুরে কাণ্ড কি হয়? তা খুব বলতে পারেনি গগন। কী সব নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, কী সব নাকি দেখা যায়। আসলে এ নিয়ে ওর বাবা বিশেষ কিছু বলতে চাইতেন না। বাহ, এত কথা তো জানতাম না। তাহলে বাড়িটা একদিন ঘুরে দেখে নিতাম। দীপক, এনাদের নন্দনপুরে কিভাবে যেতে হয় বুঝিয়ে দাও ভালো করে। আর হ্যাঁ, আর আমার একটা আইডিয়া এসছে। যদি তুমিও ওদের সঙ্গে যাও মন্দ হয় না। রাতে থেকে যাবে একসঙ্গে, মানে রিপোর্টার হিসাবে। তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে দারুণ একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়। হেডিং দেব, ভুতুরে বাড়িতে ভূতের খোঁজে। কি আপনাদের কোনো আপত্তি আছে কাগজের কেউ গেলে? না না, আপত্তির কি আছে, আমাদের দলেও তো একজন বাড়বে। কুঞ্জবিহারীর এই প্যাঁচটাই আশঙ্কা করেছিল দীপক। তাকে এদের সঙ্গে ভিড়িয়ে দেবার মতলব। সে গুম মেরে যায়, কথা বলে না। কুঞ্জবিহারী দীপকের রকম দেখে বললেন, অবশ্য তোমার যদি কোনো ইয়ে থাকে জোর করবো না, দেখি আমি না হয় যাবো তাহলে। দীপকের মাথায় চড়াত করে রক্ত উঠে গেল। সদ্য পরিচিত লোকগুলির সামনে এমন ডাউন দেওয়া! ওই ইয়ের মানেটা যে কি যে কেউ ধরতে পারবে। অর্থাৎ সম্পাদক বলতে চান যে দীপক সঙ্গে না গেলে বুঝতে হবে যে সে ভয় পাচ্ছে, ভূতের ভয়, তাই যেতে চাইছে না। দীপক অলোকনাথকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, আপনারা কবে নন্দনপুরে যেতে চান? কালই যাব। আজ তো শুক্রবার, শনি রবি ছুটি আছে অফিসে। কাল রায়বাড়িতে রাত কাটিয়ে রবিবার কলকাতা ফেরা যাবে। ঠিক আছে, আমি যাব আপনাদের সঙ্গে। নেহাত তাচ্ছিল্যের ভঙ্গিতে জানায় দীপক। কুঞ্জবাবু অমনি দীপকের পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাব্বাস, আমি জানতাম যে তুমি এমন চান্স ছাড়বে না। যাক, এদের সঙ্গে প্রোগ্রামটা ঠিক করে নাও। হ্যাঁ, আপনারা আজ কোথায় থাকছেন? আমরা কোনো হোটেলে থাকবো। অল রাইট দীপক, ওদের বোলপুর নিবাসে নিয়ে যাও। আমার নাম করে ভালো ঘর দিতে বলো। শনিবার সকাল 9টা নাগাদ ভেদিয়া স্টেশনে নামলো 3 জন, দীপক, অলোকনাথ এবং গোলকপতি। স্টেশন থেকে নন্দনপুর যেতে 2টো সাইকেল রিক্সা ভাড়া করা হলো। একটায় গোলকপতি, অন্যটায় অলোকনাথ ও দীপক। আঁকাবাঁকা মেঠো পথ। রিক্সায় যেতে যেতে রিক্সাওয়ালা দীপকদের জিজ্ঞেস করলো, তা বাবুরা নন্দনপুরে কার বাড়ি যাবেন? শচীন কর্মকারী। জবাব দেয় অলোকনাথ। নন্দনপুরে শচীন কর্মকারের নামে একটা চিঠি দিয়েছে গগন রায়। কলকাতায় একটা কাজে এসে গগনদের বাড়িতে এসেছিলেন শচীনবাবু। তখন সামান্য আলাপ হয় গগনের সঙ্গে। ও, সচিনদার কুটুম বুঝি? না না, চেনা লোক, আসতে বলেছিলেন একটা কাজে। সামাল দেয় দীপক। গ্রামের বাইরে থেকেই দীপকরা ভাড়া মিটিয়ে বিদায় দেয় রিক্সা। তারপর হেঁটে গায়ে ঢোকে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করতেই একেবারে সঙ্গে করে নিয়ে চলল শচীন কর্মকারের বাড়ি।
দেখতে দেখতে পথে কুঁচো কাঁচার দল জুটে যায় শহুরে বাবুদের পিছু পিছু। শচীন কর্মকারের বয়স 50 পেরিয়েছে, ছোটোখাটো নিরীহ দর্শন মানুষ। গগন রায়ের চিঠি পড়ে এবং পরিচয় পেয়ে খাতির করে বসালেন, চা মুড়ি খাওয়ালেন। গগনের চিঠিতে অলোকনাথ এবং গোলকপতির নন্দনপুরে যাওয়ার আসল উদ্দেশ্য লেখা ছিল না। অলোকনাথের মুখে তাদের আগমনের কারণটা জেনে বেশ গম্ভীর হয়ে গেলেন শচীনবাবু। ক্ষুব্ধ স্বরে বললেন, এসব নিয়ে খোঁচাখুচি করা, তেনাদের তক্ত করা উচিত হবে কি? অলোকনাথ তাড়াতাড়ি বোঝায়, না না, আমরা কাউকে বিরক্ত করতে চাই না। আমরা যুক্তিবাদী। ভূত প্রেত মানে তেনারা সত্যি আছে নাকি তার প্রমাণ খুঁজছি। তবে দুঃখের বিষয় এ পর্যন্ত কিছুই পাইনি, তাই এসেছি। প্রমাণ? গম্ভীরভাবে নিঃশ্বাস ফেলে শচীন্দ্রনাথ বললেন, এসব প্রমাণ কি সহজে মেলে? ভাগ্য চাই। আর এসব প্রমাণ সহ্য করার মতন বলও থাকে না সকলের। এবার গোলকপতি মোটা গলায় মন্তব্য ছাড়ে, দেখুন, মনের জোর আমাদের নেহাত কম নয়। সত্যি তেমন প্রমাণ মিললে ভিমডি খাবো না, একটু ভরসা রাখতে পারেন। তা বেশ, আমার যা বলার বললাম। দীপক এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, রায়বাড়িতে কি হয়? মানে কিছু দেখা টাকা যায় কি? কেন, লোকে থাকে না রাতে? বুড়ো কর্তার খড়মের আওয়াজ শুনেছে অনেকে। ওই বাড়ির ভিতরে হেঁটে বেড়াচ্ছেন রাত্রিরে খটখট করে। রাতে ওই বাড়ির ছাদে কিনারায় ছায়ামূর্তি দেখেছে কেউ কেউ। শোনা গেছে কান্নার আওয়াজ, যেন বাচ্চা কাঁদছে। আমি অবশ্য কিছু দেখিনি বা শুনিনি। আসলে ও বাড়ির ধারে কাছে ঘেঁষি না সন্ধ্যের পর। কি দরকার মশাই? অনাবশ্যক কৌতূহল মিটাতে গিয়ে কি বিপদে পড়ব? দীপক অলোকনাথ ও গোলকপতিকে বলল, চলুন না, বাড়িটা একবার ঘুরে আসি। অফকোর্স। অলোকনাথরা উঠে পড়ে। শচীনবাবু পথ দেখিয়ে চলেন। একপাল বাচ্চা ছেলে মেয়ে পিছু নিল তাদের। গ্রামের অন্য বাড়ি থেকে বয়স্ক লোকেরা উঁকি ঝুঁকি মারে। রায়বাড়ি নন্দনপুর গ্রামের অন্য বাড়িগুলির সীমানা থেকে বেশ খানিক তফাতে, একদম ফাঁকায়। বাড়িটা ঘিরে ছোট বড় অনেক গাছ, ঝোপঝাড়। দূর থেকেই নজরে পড়ে বাড়িটা। রায়বাড়ি থেকে অজয় নদের কুল মাত্র 102 গজ। আগে নাকি অজয় নদ ঢের দূরে ছিল। জমিদার বাড়ি বটে, মস্ত বড়, দোতলা, দোমহলা। অট্টালিকা ঘিরে বিরাট এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল অবশ্য বহু জায়গায় এখন ভাঙা। পাঁচিলের গা ঘেঁষে অনেকগুলি ঘর সারি সারি। ঘরগুলো কোনোটাই আস্ত নেই। ওগুলো ছিল কাছারি বাড়ি, অতিথিশালা, নাট মন্দির ইত্যাদি। একটা প্রকাণ্ড জাম গাছ বাড়িটার প্রায় ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে। তার ডালপালা ঝুঁকে পড়েছে অট্টালিকার ছাদে। পলস্তরা খসে ইট বেরিয়ে পড়েছে প্রায় গোটা বাড়ির দেওয়ালে। কয়েকটা অশ্বত্থ গাছ জন্মেছে বাড়িটার গায়ে। অট্টালিকার পেছন দিকে একটা মজা পুকুর, একটা কুয়োও রয়েছে। তবে কুয়োর জল ঘোলাটে, নোংরা। কবাটহীন প্রকাণ্ড সদর দরজার হাঁয়ের ভিতর ঢোকে 4 জন। পিছনে বাচ্চার দল কিন্তু বাড়িটার ভেতর ঢোকে না, বোধহয় সংকোচে। ঢুকেই চৌকো বাঁধানো মস্ত উঠোন। উঠোন অনেক জায়গাতেই খোবলানো, ইট মাটি বেরিয়ে পড়েছে। উইয়ের ঢিবি উঠেছে। উঠোন ঘিরে উঁচু বারান্দা 3 দিকে। বারান্দা পেরিয়ে পরপর ঘর। দোতলাতেও এই একই রকম চওড়া বারান্দা আর ঘরের সারি। মোটা মোটা গোল গোল থাম দোতলার বারান্দার ভার কাঁধে নিয়ে আজও শটান খাড়া। 2 কোণ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। বাড়িটা যে অভিশপ্ত ঢুকেই যেন টের পাওয়া যায়। কেমন গা ছমছম করে এই বিশাল নির্জন অট্টালিকার অন্দরে প্রবেশ করেই। একতলার বারান্দা ধরে ওরা হাঁটতে লাগলো। এই জনমানবহীন অট্টালিকার বাসিন্দা এখনো অজস্র পায়রা, শালিক আর চামচিকে। আরও নিশ্চয়ই থাকে কিছু সরীসৃপ, কীটপতঙ্গ। তাদের সহজে চোখে পড়ে না। সহজা জুতোর শব্দে বিরক্ত ভীতচকিত কিছু পায়রা, শালিক উড়তে লাগলো ঘুলঘুলি আর কড়িবর্গার আশ্রয় থেকে বেরিয়ে। শাঁসা করে এলোমেলো পাক খায় শূন্যে কয়েকটা চামচিকে। একতলার বেশিরভাগ ঘরের দরজা জানলার কবাট নেই। কোথাও কোথাও মাত্র কাঠের ফ্রেমের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। কোনো দরজা জানলায় ভাঙা পাল্লার খানিক অংশ কোনো মতে ঝুলে আছে। নোংরা মেঝে, ছাদে ঝুলে ভর্তি।
তবে থামের গায়ে, বারান্দার কার্নিশে, দেয়ালে কিছু অপূর্ব কারুকার্য এই অট্টালিকার অতীত সৌন্দর্যের সাক্ষ্য দিচ্ছে। শচীন কর্মকার জানালেন, এ বাড়ি যে কবে তৈরি হয়েছে গায়ে কেউ আজ বলতে পারে না সঠিক, তবে 100 বছরের পুরনো তো বটেই। ঘরখানায় তখনও রয়েছে প্রাচীন আমলের কয়েকটা বড় বড় চেয়ার, একটা গোল কাঠের টেবিল, দেয়ালে ঝুলছে একটা বড় ভাঙা আয়না এবং একটি মস্ত হাতে আঁকা ছবি, অয়েল পেন্টিং, রায়বংশের কারো প্রতিকৃতি। ছবির ওপর ধুলো ময়লা জমেছে, বোঝা যায় এক রাশভারী মধ্যবয়স্ক পুরুষের বুক অবধি চেহারা। কর্মকার বললেন, শুনেছি ওটা বড় কর্তার ছবি, ওলা ওঠাই মারা গেছেন সেইবার। ওরে বাপরে, ওই দেখুন। হলঘর থেকে বেরিয়ে গোলকপতি দেখালো। সকলে দেখল চত্বরের এক কোণে লম্বা একটা সাপের খোলস। শচীনবাবু বললেন, বড় বাড়ি, হরিশ সাপ বাসা বেঁধেছে। শুধু কি তেনাদের ভয়, এনাদের ভয়ও কম নয়, সাবধানে থাকবেন। দোতলায় ওঠা হলো। বারান্দায় লোহার জাফরি লাগানো ঘের, কোমর সমান উঁচু জাফরিতে মরচে পড়েছে, নড়বড়ে, তবে নকশা চমৎকার। দোতলার ঘরগুলোয় উঁকি মারে দীপকরা। নিচের তলার মতোই অবস্থা, সিঁড়ি উঠে গেছে ছাদে। শচীনবাবু বারণ করলেন উপরে যেতে। ভাঙা সিঁড়ি, তা বটে, দোতলার ছাদেও বড় বড় ফাটল ধরেছে। নেহাতি খুব পুরু দেয়াল, মজবুত করে বানানো বাড়ি, তাই এতকাল খাড়া রয়েছে এত অবহেলা সত্ত্বেও। সবাই নিচে নেমে এলো। এ বাড়িতে লোক ঢোকে, ওই দেখুন পোড়া বিড়ির টুকরো উঠানে। হ্যাঁ, দিনের বেলা বাগাল ছেলেগুলো ঢোকে হয়তো, কিন্তু রাতে। তিনি মাথা নাড়েন। বাড়িটা দেখতে দেখতে দীপকের মনে একটা সন্দেহ জাগে। রাতে চোর ডাকাত লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। সে জিজ্ঞেস করে, আপনাদের এদিকে চুরি ডাকাতি কেমন হয়? তা হয় বই কি, তবে চুরি ডাকাতি আজকাল কোথায় না হয়। তবে ডাকাতি হয়নি বহুকাল আমাদের এই গ্রামে। ছিচকে চুরি হয় মাঝে মধ্যে। গায়ে তেমন বড় লোক কে, সোনাদানা কি আর মিলবে? একটা সরু প্যাসেজ দিয়ে দ্বিতীয় মহলে যাবার রাস্তা, সেদিকে একবার উঁকি দিল দীপকরা। বাড়ির ওই অংশের অবস্থা আরও খারাপ, আরও জরাজীর্ণ, আরও নোংরা। দীপকরা ঠিক করলো যে প্রথম মহলেই রাত কাটাবে। কোথায় থাকা যায় পরামর্শ করে তিনজনে। শচীনবাবু শুকনো মুখে বললেন, আপনারা কি সত্যিই থাকবেন এখানে, মানে রাতে? নিশ্চয়ই। অলোকনাথের মন্তব্য। ভয় হচ্ছে কিছু দুর্ঘটনা ঘটলে লোকে আমাকেই দুষবে। না না, আপনাকে দুষবে কেন? বলেন তো, লিখে দিয়ে যাব। শচীনবাবু হতাশভাবে মাথা নাড়েন। নিচের হলঘরটায় রাতে থাকা ঠিক হলো। বড় বড় জানলার ফোকর দিয়ে ঘরখানা ভেসে যাচ্ছে দিনের আলোয়। দূরে দেখা যাচ্ছে অজয় নদের পাড়। অলোকনাথ শচীনবাবুকে বলল, একটি লোক জোগাড় করতে পারেন? ঘরখানা একটু ঝাটফাট দিয়ে সাফ করে দেবে, আর দুটো মাদুর বা চটাই ফেলে ভালো হয়। কখনো কখনো একটু গড়িয়ে নেব। ঠিক আছে, হয়ে যাবে। কর্মকার মশাই আশ্বাস দেন। আহারটা কিন্তু আমার বাড়িতে করতে হবে। অলোকনাথরা প্রথমে আপত্তি জানায়। পাউরুটি আছে আমাদের সঙ্গে, গ্রামে মুড়ি পাওয়া যাবে, তাতেই হবে। শচীনবাবু ক্ষুণ্ণ হয়ে বললেন, সে কি, আপনারা অতিথি, গগনের বন্ধু, মুড়ি খেয়ে কাটাবেন? তা হয় না, সামান্য দুটো অন্ন জোগাতে পারবো না? দীপকরা রাজি হয় অগত্যা। বেশ, দুপুরে আপনার কাছে খাচ্ছি। রাতে কিন্তু কোনো ব্যবস্থা করবেন না, পাউরুটি খাবো। ভাত খেলে ঘুম আসবে। কর্মকার মশাই গেলেন নিজের বাড়িতে। দীপকরা তিনজনে গেল অজয় নদের তীরে বেড়াতে। বৈশাখ মাস, অজয় নদেতে তখন জল খুব কম। প্রশস্ত নদীগর্ভে বালির চড়া পড়েছে। ক্ষীণ একটা স্রোত বইছে এক ধার ঘেঁষে। জলের বুকে সবচেয়ে গভীরেও হাঁটু জলের বেশি নয়। মানুষজন, গরু মোষ দিব্যি হেঁটে পার হচ্ছে নদী। ওপারে দেখা যাচ্ছে গাছগাছালিতে ঢাকা কয়েকটি গ্রাম। বেলা 11টা নাগাদ তিনজনে গ্রামে ফেরে। শচীনবাবুর বাড়ি পৌঁছে দেখে যে রীতিমতো একটা জটলা তার বাসার সামনে। শচীন কর্মকারও রয়েছেন তার মধ্যে।
দীপকরা হাজির হতে ভিড়ে গুঞ্জন ওঠে। কর্মকার মশাই আহ্বান জানান দীপকদের। একটু জিরিয়ে নিন, তারপর স্নানাহার করবেন। বাড়ির বাইরের দিকে একটা ছোট ঘরে বসেছে দীপকরা, তক্তপোষের চেয়ারে। এক বৃদ্ধ এসে বসেন তাদের কাছে। বাইরের ভিড়টা তখন জানলা দরজায় উপচে পড়েছে। শচীনবাবু পরিচয় করিয়ে দিলেন। আমাদের মণ্ডল মশাই। বৃদ্ধ বার দুই গলা ঝেড়ে নিয়ে গম্ভীর সুরে বললেন, শুনলাম সব। তা আপনারা কি সত্যি ওই বাড়িতে রাত কাটাবেন? আজ্ঞে হ্যাঁ, সবিনয় নিবেদন করে গোলকপতি। সেই উদ্দেশ্যেই যে এসেছি। ভিতরে না থেকে বাড়িটার বাইরে নাট মন্দির চত্বরে থাকলে হয় না? আজ্ঞে না, ভিতরে থাকতেই যে চাই। অলোকনাথ দৃঢ় কণ্ঠে জানায়। সাপ কোপের ভয়ও তো আছে, পোড়ো বাড়ি। বৃদ্ধ নিরস্ত করার চেষ্টা চালান। আজ্ঞে আছে বই কি, আমরা লাঠি রাখবো, সতর্ক থাকবো। গোলকপতি তার পেশিবহুল বাহু তুলে এমন ভঙ্গি করে যার অর্থ শুধু সাপ ক্ষোভ কেন, অশরীরীদের বিরুদ্ধেও তারা প্রস্তুত। আপনারা শহরের মানুষ, তাও অনুরোধ করছি একটিবার ভেবে দেখবেন। নিশ্চয়ই। অলোকনাথের বিনীত আশ্বাস। বৃদ্ধ উঠে গেলেন। ঘরের বাইরে দাওয়ায় তখন জোর আড্ডা বসে। জামা জুতো খুলে বসে জিরিয়ে নিতে নিতে দীপকদের কানে আসে ভয়াবহ সব ভৌতিক ঘটনার বর্ণনা। রায়বাড়ি নিয়েও গল্প হচ্ছিল। বিকেল বিকেল দীপকরা বেরিয়ে পড়ে রায়বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি বেরোবার কারণ, শচীনবাবুর বাসার সামনে তাদের জন্য সবসময় যে পরিমাণ ভিড় লেগে আছে সেটা গৃহকর্তার পক্ষে বিরক্তিকর হচ্ছে। গ্রামের একটা দল কিন্তু তাদের সঙ্গে সঙ্গে চলল। তাতে সব বয়সী মানুষ। শচীন কর্মকারও রয়েছেন। অট্টালিকার বাইরে নাট মন্দিরের চাতালে বসলো দীপকরা। অলোকনাথ ব্যাগ থেকে একটা টেপ রেকর্ডার বের করে নতুন খালি ক্যাসেট ভরে, চালিয়ে পরীক্ষা করতে থাকে। গোলকপতি তার ফ্ল্যাশ বাল্ব লাগানো ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো। এসব কি করতে এনেছেন? জিজ্ঞেস করেছিল দীপক। ওরা বলেছিল যে কোনো মূর্তির ছবি তোলার দরকার হয় যদি, কোনো অদ্ভুত শব্দ বা কণ্ঠস্বর শুনে রেকর্ড করে রাখা যায় যদি, তাই নিয়েছি। দুজনের কাছে আরও দুটি জিনিস আছে গোপনে। দুটি বড় বড় ধারালো ছুরি, আত্মরক্ষার প্রয়োজনে। দীপক একটা লাঠি নিয়েছে। গ্রামের ভিড়টা কিছু দূরে দাঁড়িয়ে মহা কৌতূহলে দেখছে আগন্তুকদের কার্যকলাপ। দুজন বয়স্ক লোক বসে গেলেন চাতালের এক কোণে। গান শুনবেন বুঝি? টেপ রেকর্ডারটা দেখিয়ে এক ছোকরা প্রশ্ন করে। হ্যাঁ, রাত জাগতে হবে যে। অলোকনাথ হেসে জানায়। গ্রামের একটি ছেলে মুখে সরা চাপা ছোট্ট একটা মাটির কলসি কাঁধে হাজির হলো। তার পিছনে আরেকটি ছেলের হাতে একটা হ্যারিকেন। এগুলো কোথায় রাখবো? নিচের হলঘরটায় রেখে এসো ভাই। কলসিতে জল ভরে এনেছো তো? হ্যাঁ। মাথা নেড়ে ওরা ঢুকে যায় রায়বাড়ির ভিতর। একটু বাদে জিনিস দুটো রেখে বেরিয়ে আসে। আইডিয়াটা দীপকের। অলোকনাথদের সঙ্গে একটা জলের বোতল আছে বটে, তবে এই গরমকালে তিনজনের এক বোতল জলে তেষ্টা মিটবে না। তাই কর্মকার মশাইকে কলসির ব্যবস্থা করতে বলেছিল। মোমবাতি ওদের সঙ্গে আছে, কিন্তু বাড়িটায় যা হাওয়া খেলে মোমবাতি নিভে যেতে পারে। তাই হারিকেনের ব্যবস্থা কর্মকার মশাইয়েরই কৃপায়। দীপক ভাবল আর একবার বাড়িটার ভিতর দেখে আসি। সে একাই ঢুকে যায় রায়বাড়িতে। হলঘরে উঁকি দিয়ে দেখল সব ব্যবস্থা করিয়ে রেখেছেন শচীনবাবু। ঘরটা খানিক সাফ হয়েছে। দুটো মাদুর বিছানো রয়েছে মেঝেতে। দরজার পাশে জল ভরা কলসি এবং লণ্ঠনটা রাখা। দীপক দোতলায় ওঠে। একটা ঘরে ঢুকে সে নদী দেখছে জানলা দিয়ে। হঠাৎ খটখট খট শব্দে চমকে যায়, ঠিক যেন খড়ম পায়ে চলার আওয়াজ। এমন দিনের বেলা! ছ্যাঁত করে ওঠে বুক। ফের সেরকম শব্দ হয় দুবার। শব্দটা যেন ঘরে অন্য জানলাটার কাছ থেকে আসছে। ওই জানলায় একখানা মাত্র খড়খড়ি দেওয়া পাল্লা, ভাঙা অবস্থায় কোনো রকমে টিকে আছে আজও। দমকা বাতাস আসে। দীপক লক্ষ্য করে যে অমনি এক টুকরো ভাঙা ঝুলে পড়া কাঠ পাশে একটা কাঠের গায়ে দুলে দুলে আঘাত করে হাওয়ার ধাক্কায়। আওয়াজ হয় খটখট।
ও এই ব্যাপার, এই বুঝি খড়ম পায়ে বড় কর্তার পায়চারি করার রহস্য? এ বাড়িতে এমনি ভাঙাচোরা জানলা দরজার পাল্লা অজস্র, হাওয়ার ধাক্কায় তারাই শব্দ করে নিশ্চয়ই। নিস্তব্ধ রাতে সে শব্দ স্পষ্ট শোনায়। লোকে ভাবে খড়ম পায়ে বুড়ো কর্তার ভূত ঘুরে বেড়াচ্ছে। হাসি পেল দীপকের। অলৌকিক রহস্যগুলো বেশিরভাগ এইভাবেই সৃষ্টি হয়। দীপক বাড়ি থেকে বেরিয়ে বসলো অলোকনাথদের কাছে চাতালে। ওরা তখন ক্যামেরা টেপ রেকর্ডারের কাজ শেষ করে চুপচাপ বসে। গ্রামের ভিড়টা ঠায় রয়েছে, গুজগুজ করছে নিজেদের মধ্যে। গোলকপতি ফিসফিস করে, আচ্ছা জালালে, লোকগুলো যে নড়ে না, কেমন ড্যাব ড্যাব করে দেখছে। গোলকপতি রাগে মুখ ভ্যাটকায়। শেষ দেখা দেখে নিচ্ছে, কাল তো আমাদের জ্যান্ত দেখার আশা কম। দিনের আলো ক্রমে নিভে আসে। ঝাঁকড়া গাছগুলোর ছায়া ঘিরে ধরেছে বাড়িটাকে। বাতাসের বেগে আরও শোঁসো আওয়াজ বাড়ছে। থমথমে হয়ে উঠছে চারপাশ। দীপক রায়বাড়ির ছাদে ঝুঁকে পড়া গাছের ডালপালার নাড়াচাড়া দেখতে দেখতে ভাবে, ওই ছায়া, ওই আলো আঁধারিকে ভুল করা অসম্ভব নয়। যেন রাতে কেউ দাঁড়িয়ে আছে ছাদে, চলাফেরা করছে কিনারা ঘেঁষে। গ্রামের বয়স্করা উসখুস করে এবার। শচীন কর্মকার উঠে পড়লেন। তাহলে আমি চলি, একটু কাজ আছে বাসায়। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আর আটকাবো না, কাল দেখা হবে। অলোকনাথ তৎক্ষণাৎ বিদায় জানায়। আস্তে আস্তে বয়স্ক লোকেরাও চলে যায়, কিন্তু ছেলে ছোকরার দল তখনও নড়ে না। গোলকপতি সন্দিগ্ধভাবে বলল, ছোড়াগুলো বাড়ির ভিতর অবধি পিছু নেবে না তো? তাহলে আর বড় কর্তার দর্শন পেয়েছি। দেখা যাক। দীপক উঠে পড়ে। চলুন বাড়ির ভিতরে গিয়ে একটু গড়িয়ে নিই। সঙ্গী দুজনও উঠে পড়ে। গ্রামের ছেলেরা কিন্তু বাড়ির ভিতর ঢোকে না। আপাতত হল ঘরে বসে না দীপকরা। ঘরের ভিতর খুব হাওয়া, তবু একটা বোঁটকা গন্ধ ভাসছে। ওরা বাইরে বারান্দায় খবরের কাগজ পেতে পা ছড়িয়ে বসে, থামে ঠেস দিয়ে। হঠাৎ কোত্থেকে একটা লোক এসে সামনে দাঁড়ালো। মানুষটি ছোটোখাটো, রং কালো, মাঝবয়সী, পরনে খাটো ধুতি ও ফতুয়া, পা খালি, মুখে বিনয়ী লাজুক হাসি। সে হাত কচলাতে কচলাতে মৃদু নরম সুরে বলল, আগে শুনলাম, তাই এলেম দেখতে। কি শুনলে? আগে আপনারা নাকি এখানে রাত কাটাবেন? গোলকপতির সংক্ষিপ্ত জবাব। লোকটি ইতিউতি চেয়ে হলঘরটা দেখিয়ে বলে, ওই ঘরে থাকবেন বুঝি? হ্যাঁ। দায়সারাভাবে জবাব দেয় গোলকপতি। তা বেশ। ঘরে বড় কর্তার ছবিখানা দেখেছেন? হ্যাঁ, দেখলাম। বিরক্ত হয় গোলকপতি। এ আপদ আবার কোত্থেকে জুটলো? ভারী মানি লোক ছিলেন বড় কর্তা, যেমন দাপট, আবার দান ধ্যানও খুব ছিল। আহা, ছারখার হয়ে গেল আমার সোনার সংসার। লোকটি নিজের মনেই বকে চলে। দীপকরা নিস্পৃহভাবে বসে থাকে, সাড়া দেয় না। বাবু, এ বাড়ি আমাকে ভীষণ টানে। এ বাড়ির কত যে কাহিনী আমি জানি। ফুরসত পেলেই বাড়িটা একবার ঘুরে দেখিনি। বড় কর্তার ছবিটা দেখি আর পেন নাম জানাই। তুমি কি এখানেই থাকো, এই গায়ে? আগে। কি নাম তোমার? আগে অভয়পদ হাজরা। যাই, বড় কর্তার ছবিটা একবার দর্শন করে আসি, আলো কমে আসছে। অভয়পদ লঘু পায়ে ঢুকে যায় হল ঘরে। দীপকরা মুখ চাওয়াচাই করে। কত বিচিত্র মানুষ যে আছে, আজও রায়বাড়ির প্রাচীন গৌরব নিয়ে রোমন্থন করে। খানিক বাদে ঘর থেকে বেরিয়ে ফের সামনে আসে অভয়পদ, মুখ উজ্জ্বল। বলে, ওহ, সাক্ষাৎ পুরুষ সিংহ, কি দৃষ্টি, যেন বর্ষা ফলক। আপনারা নিশ্চিন্তে থাকুন, কত ভালো মানুষদের অপকার করে না। অভয়, তোমার তো খুব সাহস। সন্ধে হলে তো কেউ এ বাড়িতে ঢোকে না। অভয়পদ বিনীত হাস্যে নীরবে প্রশংসাটা হজম করে। তারপর বলে, আগে চলি এখন, আপনারা সাবধানে থাকবেন। সে হাত জোর করে নমস্কার জানিয়ে সুরুত করে বেরিয়ে গেল। সদর দিয়ে গেল না, গেল খিড়কি পথ দিয়ে, বাড়ির পিছন দিকে। থামের আড়ালে একটা মোমবাতি জেলে তিনজন চুপচাপ বসে থাকে বারান্দায়। কেন জানি না, কথাবার্তা কইতে ইচ্ছে করে না।
দিনের আলোর শেষ রেশটুকু মিলিয়ে যায়। মাথার ওপর আকাশে ফুটে ওঠে একটি দুটি করে তারা। হালকা জ্যোৎস্নার রূপলি আভা স্পষ্ট হয়। বাড়ির পরিবেশ রীতিমতো ছমছমে হয়ে ওঠে। অদৃশ্য পায়রাগুলি ঝটপট করে। অন্ধকার ছিঁড়ে শূন্যে পাক খায় চামচিকেরা। চাঁদের আলো আর বাড়ির নানা অংশের ছায়া জাল বনে উঠোনে, দেয়ালের গায়ে। শোঁ করে ধেয়ে আসা বাতাস অট্টালিকার বুকে ঝাঁপিয়ে পড়ছিল। বাড়ির অজস্র ফাটল আর ফাঁক ফোঁকরে হাওয়া ঢুকে শব্দ তোলে। মনে হয় যেন গোটা বাড়িখানা দীর্ঘশ্বাস ফেলছে ঘন ঘন। অন্ধকারের আড়াল থেকে কত বিচিত্র আওয়াজ ভেসে আসে। তীক্ষ্ণ আওয়াজে তিনজন শিউরে ওঠে সহসা, ঠিক যেন মানব শিশুর কান্না। তারপরে দীপক হেসে বলে, শকুনের ছানার ডাক আমি আগেও শুনেছি। কাছে কোথাও শকুনের বাসা আছে নিশ্চয়। শুধু অনেক অজানা শব্দ নয়, অনেক অদৃশ্য নাড়াচাড়া টের পায় তারা। স্নায়ু টান টান, সজাগ তাদের চোখ, সতর্ক কান। অস্বস্তি বাড়ে। কেবলই অনুভব করে অট্টালিকার কোণে কোণে জমাট আধার ফুঁড়ে কাদের চোখ যেন লক্ষ্য করছে তাদের। ওরা উঠে পড়ে। এবার হল ঘরে ঢোকে। হ্যারিকেনটা জ্বালে, মোমবাতিটাও জ্বলছে। তবে শিখাটা লাফাচ্ছে বাতাসে, যে কোনো সময় দপ করে শেষ নিঃশ্বাস ফেলবে। রাতের খাওয়া সেরে নেয় দীপকরা। পাউরুটি, মাখন আর কলা। খানিক বাদে গোলকপতি বড় বড় হাই তুলতে লাগলো। আড়মোড়া ভেঙে বলল, ঘুম পাচ্ছি, সারাদিন একটু রেস্ট নেওয়া হয়নি। সে মাদুরে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল, একটু ঘুমিয়ে নি, ঘন্টাখানেক বাদে ডেকে দিও। এখন তো মোটে 8টা। তেনারা তো শুনেছি মাঝরাতের আগে দেখা দেন না। ব্যাস, গোলকপতি ভস ভস করে ঘুমোতে লাগলো। খানিক পরে অলোকনাথও শুয়ে পড়ল গোলকপতির পাশে। হাই তুলে বলল, সত্যি খুব টায়ার্ড লাগছে, একটু গড়িয়ে নি। একটু পরে দীপক দেখে অলোকনাথও ঘুমোচ্ছে। সে ভাবলো, বাহ, এরা তো আচ্ছা লোক। ভূত দেখতে এসে পোড়ো বাড়িতে দিব্যি নিশ্চিন্তে ঘুম মারলো। নার্ভ বটে। দীপকেরও ক্লান্তি বোধ হচ্ছিল, তবে তার রাত জাগা অভ্যেস আছে। খবরের কাগজে অনেক সময় কাজ করতে হয় রাত জেগে। সে চেয়ারখানা টেনে নিয়ে বসলো খোলা জানলার সামনে। সঙ্গে ফ্লাস্কে চাও আছে। মাঝরাতে খাওয়া যাবে। আর ভোরবেলা হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে বাইরে ধুধু মাঠ, নদীর উঁচু পাড়, কালো কালো ঝোপঝাড় গাছ। ভারী রহস্যময় প্রকৃতি। আকাশে অগন্তি টিপটিপ আলো জ্বলা তারা। খটখট খট সেই রকমের কাঠে কাঠে ঠোক্কর লাগার শব্দ দোতলায়, যেন কেউ খড়ম পায়ে হাঁটছে। বড় কর্তার ছবিখানার দিকে তাকালো দীপক। ঘরের স্বল্প আলোয় তার বড় বড় চোখের তীব্র দৃষ্টি যেন লক্ষ্য করছে দীপককে। গা ছমছম করে। জল তেষ্টা পাচ্ছিল। দীপক উঠে জল খেলো কলসি থেকে। বাতাসে গ্রীষ্মদিনের গরম ভাব আর নেই। নদীর দিক থেকে আসা হুহু হাওয়ার চমৎকার শীতল ভাব মোলায়েম স্পর্শ বুলিয়ে দিচ্ছে গায়ে মুখে। দীপকের ঢুরুনি আসতে থাকে। সে পা ছড়িয়ে আরাম করে বসে। দীপক চোখ মেলে চমকে খাড়া হয়ে বসল। মুখে সূর্যের আলো পড়ছে। সে চেয়ারে বসে, ঘাড়ে বেশ ব্যথা। তার মানে ভোর হয়ে গেছে, রাত কাবার। সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে গোটা রাত এই চেয়ারে। দীপক ঘাড় ফিরিয়ে দেখেছে গোলকপতি এবং অলোকনাথ মেঝেতে মাদুরে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। দীপক তাড়াতাড়ি গিয়ে তাদের ঠেলা মারে। ও মশাই, উঠুন উঠুন, ভোর হয়েছে। অলোকনাথ ধর্মড় করে উঠে বসে বলে, হ্যাঁ সত্যিই তো, ডাকেননি কেন? দীপক বলে, ডাকবো কি, আমিও যে ঘুমিয়ে পড়েছিলাম। গোলকপতি উঠতে চায় না। অলোকনাথের রাম ধাক্কা খেয়ে তার নিদ্রাসুখ ঘুঁচল। উঠে বসে ব্যাপারটা বুঝতে পেরে গোল গোল চোখে বলল, যা, ভূত দেখা মিস হয়ে গেল যে। বড় কর্তা হয়তো ঘুরে গেছেন। অতিথিরা ঘুমোচ্ছে দেখে আর ডিস্টার্ব করেননি। যাক গে, চা দে। দেখি ফ্লাক্সটা। কিন্তু ফ্লাক্স কই? তারপরে আবিষ্কার হলো যে শুধু ফ্লাক্সটা নয়, তাদের ক্যামেরা, টেপ রেকর্ডারও নেই। মেঝেতে তাদের পাশেই রাখা ছিল সব হাওয়া।
আমার ঘড়ি কোথায় গেল? দীপক নিজের বাঁ হাতের কবজি দেখে আটকায়। দেখা গেল বাকি দুজনেরও রিস্ট ওয়াচ নেই হাতে। কে সরালো? তিনজন বেরোয় তাড়াতাড়ি। আঁতি পাঁতি করে খুঁজতে থাকে গোটা বাড়ি। না, কোথাও নেই তাদের জিনিস। বাড়ি যথারীতি জনমানবহীন। তারা বেরোয় সদর দিয়ে। ভাঙা পাঁচিলের কাছে একদল গ্রামের লোক জড়ো হয়েছে সেই ভোরে। বোধহয় আগন্তুকদের খোঁজে বাড়িটায় ঢুকবে কিনা প্ল্যান করছিল। দীপকদের দেখে ছুটে আসে। দীপকরা তাদের দিকে দিকপাত না করে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। তিনজন তিন দিকে। একটু পরেই দীপকের ডাক শোনা যায় বাড়ির পিছনে খিড়কির দিক থেকে। ও অলোকবাবু, ও গোলকবাবু, এদিকে আসুন শিগগির। গোলকপতি এবং অলোকনাথ ডাক লক্ষ্য করে ছোটে। তাদের পিছু নেয় গায়ের লোক। বাড়ির খিড়কি দরজা থেকে সামান্য দূরে একটা দৃশ্য দেখে থমকে যায় সবাই। সেই অভয়পদ মাটিতে পড়ে আছে, একদম বেহুঁশ। তার কাছে উবু হয়ে বসে দীপক একটা চটের থলি থেকে বের করছে ক্যামেরা। টেপ রেকর্ডার ও ফ্লাক্সটা রয়েছে পাশে মাটি। এগুলো আমাদের জিনিস না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমাদেরই জিনিসগুলো। গোলকপতি অলোকনাথ সরবে চেঁচায়। দীপক ঘাড় নেড়ে এবার থলি থেকে বের করে তাদের 3টে রিস্ট ওয়াচ। এখানে কি করে এলো? কে আনলো? উত্তেজিত গোলকপতির প্রশ্ন। দীপক বলল, জানি না, তবে মনে হচ্ছে এরই কীর্তি। দীপক অভয়পদকে দেখায়। আরে ওভাবে কে পড়ে আছে? ওটা ঘেটু না? হ্যাঁ হ্যাঁ, ওটা ঘেটুই তো। হ্যাঁ হ্যাঁ। কয়েকজন গায়ের লোক অভয়পদকে দেখে অবাক হয়ে বলে ওঠে। অভয়পদের মুখ চোখে খানিকক্ষণ জলের ঝাপটা দেবার পর সে চোখ নেয়। ফ্যালফ্যালে চাউনি বসানো হয় তাকে। হঠাৎ সে একটা চিৎকার দিয়ে ছুটে পালাতে যায়। গায়ের লোকেরা তাকে জাপটে ধরে। অভয়পদ বিকৃত কণ্ঠে হাউমাউ করতে থাকে। তখন তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের ভিতর। সে খানিক ধাতস্থ হলে ঘটনাটা জানায় একটু একটু করে। পরের সংখ্যা বঙ্গবার্তায় প্রকাশিত দীপকের রিপোর্ট থেকে কিছু কিছু অংশ তুলে দিচ্ছি। শ্রোতা বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি ঘটেছিল। অভয়পদর বাড়ি মোটে নন্দনপুর নয়। সে থাকে অজয় নদের ওপারে। ও একজন দাগি চোর। অভয়পদ ওর আসল নাম নয়। ওর আসল নাম বংশীবদন। তবে ও ঘেটু নামেই পরিচিত। সেদিন ঘেটু নন্দনপুর গিয়েছিল একটা দরকারে। তখন আমাদের তিনজনকে দেখে, শোনে আমাদের উদ্দেশ্য। ভিড়ের মধ্যে লুকিয়ে নজর করে আমাদের দামি ক্যামেরা, টেপ রেকর্ডার, ঘড়ি। অমনি মতলব খেলে যায় তার মাথায়। তক্ষুনি চলে যায় পাশের গ্রামে তার এক স্যাঙাতের বাসায়। সেখান থেকে জোগাড় করে ঘুমের ওষুধ। তারপর ফিরে আসে। সুযোগ মতো অন্যদের চোখ এড়িয়ে রায়বাড়িতে ঢুকে একা আলাপ জমায় আমাদের সঙ্গে। বড় কর্তার ছবি দেখার ছল করে হল ঘরে ঢুকে সে কলসিতে আমাদের খাবার জলে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। ওই জল খেয়েই আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। ঘেটু ওরফে অভয়পদ লুকিয়েছিল কাছেই। বাইরে একটা গাছে চড়ে নজর রেখেছিল হলঘরের ভেতর। আমরা ঘুমিয়ে পড়তে সে খিড়কি দিয়ে ঢোকে। আমাদের ক্যামেরা ইত্যাদি দামি জিনিস হস্তগত করে। ঘেটু খিড়কি দিয়ে বেরিয়ে যখন পালাচ্ছে, হঠাৎ নাকি দুহাত মেলে তার পথ আগলে দাঁড়ায় মিশকালো এক বিশাল ছায়ামূর্তি। চাপা রক্ত হিম করা গলায় সে হুঙ্কার দেয়, এই বেটা! ঘেটু কাঠ হয়ে যায় ভয়ে। ছায়াদানব ঘর ঘরে চাপা কণ্ঠে গর্জায়, রায়বাড়িতে চুরি করে পালাবি? কি ভেবেছিস? কেন ভৈরব সর্দার কি নেই? শয়তান! বলতে বলতেই সেই ছায়ামূর্তি নাকি এক হাত বাড়িয়ে বরফ শীতল বজ্র কঠিন মুঠিতে ঘেঁটুর চুলের গোছা পাকড়ে তাকে তুলে আছড়ে ফেলে দেয় মাটিতে। ঘেঁটু তখনই জ্ঞান হারায়। নন্দনপুরের লোকেদের কাছে জানা যায় যে ভৈরব সর্দার ছিল রায়বাড়ির এক দুর্ধর্ষ লেঠেল। প্রায় ৭৫ বছর আগে সেই কলেরার মড়কে ভৈরবও মারা যায়। ঘেঁটু এখনো সারেনি। মাঝে মাঝে পাগলের মতো করছে, চেঁচিয়ে উঠছে আতঙ্কে। অন্ধকারে কিছুতেই একা থাকতে চায় না। ডাক্তার বলেছে ওর নার্ভে প্রচণ্ড শক লেগেছে। হয়তো ও সুস্থ হবে, তবে সময় লাগবে। ঘেঁটুকে চুরির দায় আর পুলিশে দেয়া হয়নি, কারণ এই যাত্রায় তার যথেষ্ট শাস্তি হয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন অজেয় রায় রচিত ভৌতিক রোমাঞ্চ গল্পকাহিনী ভুতুড়ে বাড়িতে ভূতের খোঁজে। গল্পে রিকশাওয়ালার চরিত্রে ইমতাজ,
দীপকের চরিত্রে প্রীতম, অভয় ওরফে ঘেঁটু ও শচীনবাবুর চরিত্রে শামীম, গোলকপতি, হারু, বৃদ্ধ ও ভৈরব লেঠেলের চরিত্রে দেবতোষ, অলোকনাথ ও কুঞ্জবিহারীর চরিত্রে উৎসব। গল্প পাঠে সৈকত। গল্পের সূত্রধার সৈকত ও উৎসব। গল্পের প্রযোজনা এবং পোস্টার ডিজাইন শামীম। সাউন্ড অ্যারেঞ্জমেন্ট ও এডিটিং প্রীতম। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবং আমাদের চ্যানেলের আরও ভালো ভালো গল্পের নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ তাহলে চলি, আবার কোনো একদিন ফিরবো নতুন কোনো গল্প কাহিনী নিয়ে।